নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি, ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য শিকার। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, শিকার। আজ থেকে বহু বছর আগে, তখন সবে সবে ইংরেজরা ভারতে ডেরা জমাতে শুরু করেছে, বণিকের ছদ্মবেশে। ইংরেজরা তখন অবিভক্ত বাংলায় ধীরে ধীরে বাণিজ্যের কৌশলে সাম্রাজ্যের জাল বিস্তার করছে। তৎকালীন পূর্ববঙ্গের রাজা সূর্যশেখর রায়চৌধুরীর রাজপ্রাসাদে এক ইংরেজ সাহেবের বেশ যাতায়াত শুরু হলো। প্রতি শনিবার সন্ধ্যাবেলা ওই ইংরেজ সাহেব রাজবাড়িতে যেতেন রাজা সূর্যশেখরের সাথে দাবা খেলার জন্য। অনেক রাত অবধি দুজনের মধ্যে দাবা খেলা ও খোশ গল্প চলত। রাজা সূর্যশেখর চৌধুরী একজন বড় শিকারী ছিলেন এবং মাসে অন্তত একবার উনি শিকার করতে বেরোতেন সুন্দরবনের গভীর জঙ্গলে। এই কথা শোনার পরই ইংরেজ সাহেব স্যার পিটার এডমন্ড বেশ উৎসাহিত হলেন। এমনিতে তিনিও একজন শিকারী, তবে তিনি কোনোদিনই সুন্দরবনের গহন অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করেননি। রাজা সূর্যশেখর এডমন্ড সাহেবের উৎসাহ দেখে মনে মনে বেশ প্রসন্ন হলেন এবং দুজনে মিলে ঠিক করলেন সামনের রবিবার সুন্দরবনের গভীর জঙ্গলে তারা রয়্যাল বেঙ্গল টাইগার শিকারের উদ্দেশ্যে বের হবেন। তৎকালীন সুন্দরবন অঞ্চলে দু একটা আদিবাসী গোষ্ঠী বাস করত। তাদের প্রধান জীবিকা ছিল কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা। এই রকম একটা আদিবাসী গ্রাম লাগোয়া গভীর জঙ্গলের দিকে মুখ করে রাজা সূর্যশেখরের একটা কাঠের বাংলো ছিল। শিকারের সময় তিনি ওখানেই রাত্রি যাপন করতেন। বুধন বলে একজন আদিবাসী লোক ওই বাংলো দেখাশোনা করত। শিকারের জন্য সুন্দরবনের গভীরে একটা মস্ত বড় বটগাছের ডালে পাটাতন বানিয়ে চড়ে বসল রাজা সূর্যশেখর, এডমন্ড সাহেব আর আদিবাসী গ্রামের মোড়ল বুধন। বুধনকে তারা সঙ্গে নিয়েছিল কারণ বুধন মধু সংগ্রহ করে, তাই সে জঙ্গলটাকে ভালো করেই চেনে ও জানেও বাঘ কখন কোথায় আসতে পারে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারা জঙ্গলে প্রবেশ করল এবং বন্দুক নিয়ে নিশ্চল মূর্তির মতো শিকারের জন্য ওঁত পেতে রইল সেই বট গাছের ডালে। ঠাঁয়ে ৩-৪ ঘন্টা বসে থাকার পর যখন দুপুর গড়িয়ে বিকেল হলো এবং বিকেলের ক্লান্ত সূর্য একটু একটু করে সুন্দরী গাছের আড়ালে লুকিয়ে পড়তে লাগল, ঠিক তখনই বোবা জঙ্গল যেন জেগে উঠল। হঠাৎ সামনের একটা প্রকাণ্ড গড়ান গাছ থেকে এক ঝাঁক পাখি হুড়মুড় করে ডানা ঝাপটে উড়ে গেল। পাশ থেকে বুধন ফিসফিস করে বলে উঠল, বেইরেছে, শিকার বেইরে পড়েছে। রাজা সূর্যশেখর আর এডমন্ড সাহেব দুনলা বন্দুকটা একটু শক্ত করে ধরে নড়ে চড়ে বসলেন। মরা বিকেলের নীলচে ঘোলাটে আলোয় নলখাগড়ার ঝোপটা একটু নড়তেই বুধন চোখের ইশারা করল। রাজা সূর্যশেখর ও এডমন্ড সাহেব নলখাগড়ার ঝোপের দিকে তাকাতেই দেখল দুটো জলজলে হলুদ চোখ পাতার আড়াল থেকে
এক দৃষ্টে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে রাজকীয় চালে জঙ্গলের মহারাজা ঝোপ থেকে বেরিয়ে এলেন। এডমন্ড সাহেব রাজা সূর্যশেখরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, ওয়াও, সো বিউটি, ইটস রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি সে দৃশ্য অতুলনীয়। সে বাঘের চেহারা দেখলেই হৃৎপিণ্ড শুকিয়ে যায়। একটা হাট্টা জোয়ান মানুষকে মুখে করে টেনে নিয়ে যাওয়া তার পক্ষে কোনো ব্যাপারই না। তাই কোনো কিছুই এদিক থেকে ওদিক হলেই নির্ঘাত মৃত্যু। কারণ ও বাঘ যমরাজের চেয়ে কোনো অংশেই কম নয়। তার সামান্য গর্জনেই যে কোনো ঘোরেল পাকা শিকারীরও হাত কেঁপে যায়। সূর্যশেখর ভয়ঙ্কর সুন্দর প্রাণীটার ওপর বন্দুক তাক করতেই এডমন্ড সাহেব সূর্যশেখরের বন্দুক সমেত হাতটা চেপে ধরলেন। তারপর মুখটা সূর্যশেখরের কানের কাছে এনে ফিসফিস করে বললেন, নো, ডোন্ট কিল। আমি এটাকে জ্যান্ত ধরিতে চাই। এটাকে আমি খাঁচায় বন্দি করে আমার প্রাসাদে রাখবে। আমি শুধু প্রতিটা ভারতবাসীকেই নয়, ভারতের প্রতিটা জীবজন্তুকেও বুঝিয়ে দিতে চাই এই ইংরেজরা কতটা ভয়ঙ্কর আছে। চাইলে গোটা ভারতবর্ষটাকে কুকুরের মতো পোষ মানাইতে পারে। সূর্যশেখর নির্বিকারের মতো মাথা নাড়লেও কথাগুলো বুধনের কালো চামড়ার নিচে বিষ মাখানো তীরের মতো বিঁধল। তবে সামান্য চাকর হয়ে রায়বাহাদুরের সাহেব বন্ধুর মুখের ওপরে কোনো প্রতিবাদ করতে পারল না। সেই বটগাছের নিচে দৈত্যকার বাঘটা নলখাগড়ার ঝোপে কেমন শিকারের উদ্দেশ্যে ওঁত পেতেছিল। ঠিক সেই সময় এডমন্ড সাহেব তার এক নলা বন্দুক থেকে ঘুমের ওষুধ মাখানো গুলি বাঘটার পিঠের ওপর মারল। গুলি লাগার সাথে সাথেই বাঘটার বীভৎস গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠল। একেই বলে বোধহয় রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি পালিয়ে না গিয়ে ঝাঁপিয়ে পড়ল বটগাছের ডালে থাকা শিকারীদের ওপর। তবে অত উঁচুতে থাকা শিকারীদের সে নাগাল না পেলেও সামনে দুটো থাবা দিয়ে বটগাছের গুঁড়ি ধরে সে যেন গাছে উঠে পড়বে। সে তার বিশাল থাবা দিয়ে বটগাছের গুঁড়িতে আঁচড় কাটতে লাগল। তার ধাক্কায় বটগাছটা এমনভাবে কেঁপে উঠল যে এডমন্ড সাহেব গাছ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো রকম বুধনের হাত ধরে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে গেল। তারপর আস্তে আস্তে বাঘটা কেমন শান্ত হয়ে যেতে লাগলো এবং বাঘটা টলতে টলতে কিছুটা যাওয়ার পর একটা বড় গর্তের মধ্যে পড়ে গেল। গর্তটা আসলে ছোট্ট একটা বিলের মতো, জোয়ারের জলে ভরে আর ভাটায় শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ চারিদিক পুরো থমথমে হয়ে রইল। গাছের ডালে এডমন্ড সাহেবের গলা শুকিয়ে কাঠ। তিনজনেই বেশ কিছুক্ষণ পাথরের মূর্তির মতো গাছের ডালে বসে রইল। তারপর এডমন্ড সাহেব বুধনকে নেমে গিয়ে গর্তের ভিতরটা দেখতে বলল। বুধন গর্তের কাছে গিয়ে উঁকি মারল। কৃষ্ণপক্ষের মরা চাঁদের ফ্যাকাশে আলোয় সে দেখল বাঘটা একটা বড় বটগাছের প্রকাণ্ড গুঁড়ির মতো
গর্তের কাদার মধ্যে নিশ্চল হয়ে পড়ে আছে। রাজা সূর্যশেখর চেঁচিয়ে বুধনকে বলল, বুধন দাঁড়াও, আগে দেখো ও ঠিকঠাক অচেতন হয়েছে কিনা, না হলে আর একটা গুলি মেরে বাধ্য হয়ে ওর মৃত্যু নিশ্চিত করতে হবে, কারণ খোঁচা খাওয়া বাঘ খুব ভয়ঙ্কর। কিন্তু এডমন্ড সাহেব বললেন, নো 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 নো, ডোন্ট শুট, আমি ওটাকে জ্যান্ত ধরতে চাই। ও বেটা আমার গলিতে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছে। বুধন, তুমি গর্তে নেমে মোটা কাছি দিয়ে বেঁধে ফেলো ওটাকে, তারপর গ্রাম থেকে আরও লোক ডেকে এনে আমি ওটাকে বাড়ি নিয়ে যাবে। বুধন মনিবের কথা মতোই ধীরে ধীরে গর্তে নেমে পড়ল। গর্তে নেতিয়ে পড়ে থাকা ওই প্রকাণ্ড দৈত্যটার কাছেও বুধনের নিজেকে বড় অসহায় মনে হলো। এডমন্ড সাহেবের বুকের ছাতি তখন অহংকারে চওড়া হয়ে গেছে, ঠোঁটের হাসিও বেশ চওড়া। তার হাবভাবে এমন একটা ভাব ফুটে উঠল যেন সে গোটা বাংলাকে হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে। কিন্তু তার এই হাসি এক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল বাঘের একটা প্রকাণ্ড গর্জনের সাথে। বুধনের চিৎকার সেই গর্ত থেকে ভেসে আসতে লাগলো। সে এক বীভৎস আর্তনাদ শুনে রাজা সূর্যশেখর সেদিকে এগোতেই এডমন্ড সাহেব তার হাতটা ধরে ফেলল এবং বাঘটা যে পুরোপুরি অজ্ঞান হয়নি সেটা বুঝতে পেরে সূর্যশেখর গুলি চালাতে গেলেই এডমন্ড সাহেব তাকে বাধা দিল। এডমন্ড সাহেব সূর্যশেখরের হাত থেকে বন্দুকটা কেড়ে নিল। তার একটাই কথা, সে ও বাঘকে জ্যান্তই ধরবে, আজ নয়তো কাল। তাই তারা বুধনকে মৃত্যুর মুখে ফেলে রেখে ওখান থেকে প্রাণের ভয়ে পালিয়ে এলো সূর্যশেখরের বাংলোয়। তারা আসার কিছুক্ষণ পরেই বাংলোর দরজায় কেউ জোরে জোরে চাপড়াতে লাগলো, বুধন, বুধন নিশ্চয়ই। বাইরে থেকে বুধনের চিৎকার শোনা যায়, আমি আমি মরে গেলাম, রাজামশাই দরজা খোলেন, আমাকে মেরে ফেললো রাজামশাই, দরজা খোলেন। রাজা সূর্যশেখর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। সেই বীভৎস দৃশ্য দেখে রাজা সূর্যশেখর ও এডমন্ড সাহেব দুজনেরই গায়ের রক্ত জল হয়ে গেল। সামনে রক্তাক্ত বুধন দাঁড়িয়ে আছে, তার ডান হাতটা শরীর থেকে ছিঁড়ে নিয়েছে, সে যন্ত্রণায় ছটপট করছে। তারা কিছু করার আগেই তাদের চোখের সামনে কোথা থেকে সেই প্রকাণ্ড জন্তুটা লাফিয়ে পড়ল বুধনের ঘাড়ে। তারপর তার টুঁটিটা চেপে ধরে মুখে করে টানতে টানতে নিয়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। তবে এডমন্ড সাহেব জ্বলন্ত চোখ দুটো লক্ষ্য করেছিল এক মুহূর্তের জন্য। সেই চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে, আর বুধনের রক্তাক্ত মুখটা উল্টো হয়ে বাগদার শক্ত চোয়াল থেকে ঝুলেছিল। সেই মুখটা মৃত্যুর মতো শান্ত আর ঠিক ততটাই ভয়ঙ্কর। এই দুর্ঘটনার প্রায় 3 মাস কেটে গেল। বুধনের মৃত্যুর পর থেকে রাজা সূর্যশেখর কেমন একটু গম্ভীর হয়ে গেছেন। তিনি আর একদিনও শিকারে বের হননি। ভয়ে নয়, রাজা সূর্যশেখর মনে মনে বুধনের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করেছিলেন। অন্যদিকে এডমন্ড সাহেব একটু ভয় পেয়ে গিয়েছিলেন। বুধনের সেই রক্তাক্ত মুখে মৃত্যুর স্তব্ধতা তিনি আজও ভুলতে পারছেন না। কিন্তু নেশার সাথে যদি জেদ মেশে, তাহলে কেউ কি নিজেকে
স্থির রাখতে পারে? পারে না। তার ওপর আবার অত বড় একটা শিকার হাতছাড়া হবার আফসোস এডমন্ড সাহেবের বুকের ভিতরটা তোলপাড় করছিল। তাই তিনি মনে মনে স্থির করলেন আর একবার তিনি শিকারে যাবেন। ভারতীয় বাঘের চোখ রাঙানি তিনি কিছুতেই বরদাস্ত করবেন না। রাজা সূর্যশেখরও ইংরেজ বন্ধুর কথা রাখতে বাধ্য হয়ে শিকারে গেলেন। তবে তিনি শিকার করবেন না, শুধু তার সঙ্গ দেবেন। সূর্যশেখরের আরও একটা শর্ত ছিল, সূর্য পশ্চিমে ঢললেই আর তিনি জঙ্গলে থাকবেন না। তাতে বাঘের দেখা পাওয়া যাক আর নাই যাক। তেনারা শনিবার দিন সন্ধ্যের সময় বাংলোয় গেলেন। রবিবার ভোর ভোর শিকারে যাবেন বলেই তারা আগের দিন থেকেই ওখানে পৌঁছে গেলেন। বাংলো বাড়িতে ঢুকতেই দুজনেরই কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো, কেমন একটা গা ছমছমে ভাব। এডমন্ড সাহেবের বারবার মনে হতে লাগলো কেউ যেন একটা আছে বাড়ির চারদিকে অন্ধকারে মিশে, কেউ যেন ওঁত পেতে আছে শিকারের জন্য। তারা দুজনে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লেন। মনে হলো কেউ যেন ফাঁকা কাঠের বারান্দার ওপর ঘুরে বেড়াচ্ছে নিস্তব্ধ পায়ে। তবে মাঝে মাঝে মৃদু মৃদু বাঘের গর্জন শোনা যেতে লাগলো। মাঝরাতে এডমন্ড সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি হুড়মুড় করে বিছানায় উঠে বসলেন। তিনি ঘুমের মধ্যে দেখেছেন বুধনের সেই বীভৎস রক্তাক্ত শরীর, আর তার সেই কাটা হাতটা সাহেবের টুঁটি টিপে ধরেছে। কোনো ক্রমে দুজনে সেই রাত কাটিয়ে ভোর হতেই শিকারে বেরিয়ে পড়লেন। সারা দিন একটাও বাঘের দেখা মিলল না। সূর্যশেখরের নিষেধ সত্ত্বেও এডমন্ড সাহেবের বাঘ শিকারের নেশায় বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল, কিন্তু তবুও কোনো বাঘের দেখা নেই। ফলে বাধ্য হয়ে তারা একটা হরিণ শিকার করে জঙ্গল থেকে ফিরে এলো বাংলোয়। যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই তারা ঠিক করল সেই রাতটা ওই বাংলোয় কাটিয়ে দেবে। আর সেটাই ওঁতপাতা শিকারির কাছে শেষ সুযোগ। রাত তখন মরার মতো নিঝুম। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা চেনা গলা ভেসে এলো, রাজাবাবু, ও রাজাবাবু। ব্যাস এই দুবার। আওয়াজটা আফিমের নেশার মতো রাজা সূর্যশেখরের কানে যেতেই রাজা সূর্যশেখর মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর গলাটাকে অনুসরণ করতে করতে সূর্যশেখর পাশের একটা ঘরে গিয়ে ঢুকল, যে ঘরের কাঁচের জানলা দিয়ে আগের ঘরটার দরজা পরিষ্কার দেখা যায়। সূর্যশেখর ঘরে ঢুকতেই দাঁড়াম করে ঘর বন্ধ হয়ে গেল এবং সেই শব্দে সূর্যশেখরের ঘোরটাও কেটে গেল। ঘোর কাটতেই তিনি দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারলেন না। তিনি জানলার কাছে যেতেই অবাক হয়ে গেলেন। তার গায়ের ফুটন্ত রক্ত মুহূর্তের মধ্যে শিরায় জমে যেতে লাগল। তিনি বাইরের নীলচে জ্যোৎস্নায় দেখলেন বুধনকে, সেই রক্তাক্ত শরীর, ঠোঁটে একটা শয়তানি হাসি, ডান হাতটা শরীর থেকে ওপড়ানো।
এবং সেইখান থেকে এখনো রক্ত টোপে টোপে পড়ছে। আর সেই রক্ত চাটতে চাটতে বুধনের পিছন পিছন চলেছে সেই মস্ত বড় জন্তুটা। সেই প্রকাণ্ড বাঘটা যেন বুধনের পোষ মানানো। তারপর ধীরে ধীরে বুধন এগিয়ে চলল এডমন্ড সাহেবের ঘরের দিকে। সূর্যশেখর পাশের ঘর থেকে চিৎকার করে এডমন্ড সাহেবকে ডাকবার বহু চেষ্টা করলেও কিন্তু কোনো লাভ হলো না। বুধনের রক্তের গন্ধে গন্ধে বাঘটাও এডমন্ড সাহেবের ঘরে ঢুকল। তারপর একটা তীব্র গর্জনে গোটা ঘর কেঁপে গেল, সাথে একটা বিকট হাসি। শুনেই এডমন্ড সাহেবেরও ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাঘটা এডমন্ড সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক প্রকাণ্ড গর্জন করে এক ঝটকায় এডমন্ড সাহেবের মুন্ডুটা ধর থেকে উপড়ে নিয়ে এক লাফে জঙ্গলের নীরবতায় চিরতরে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর সব নিস্তব্ধ। তার মধ্যে থেকে একটা গম্ভীর গলা শোনা গেল, সব কিছু সবার হাতে পোষ মানে না। এতক্ষণ আপনারা শুনছিলেন শিকার।